সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন কবি মাসুদুজ্জামান। আপনাকে স্বাগত সময় সংলাপে। আজকে আমরা কবিতা নিয়ে কথা বলবো। আজকে কবি শামসুর রহমানের জন্মদিন। আমরা রহমান ভাইকে দিয়ে যদি শুরু করতে চাই, এবং সেখানে আমি শহীদ কাদরির অতিথি দিয়ে যদি বলি, উনি শামসুর রহমান মারা যাওয়ার পর লিখেছিলেন, এবং সেখানে তিনি বলেছিলেন যে বাংলাদেশের শ্রেষ্ঠতম ফসল কবি শামসুর রহমান, কোনো নিঃসন্দেহে বলা যায়। এবং আমাদের এই দেশে যা সুন্দর, যা কিছু সুচারু, যা কিছু সংবেদনশীল, যা কিছু মহৎ, যা কিছু শ্রেষ্ঠ, তার সমন্বয় করেছিলেন রহমান ভাই। এটা বলেছেন শহীদ। আসলে মানে আমাদের যে নন্দন রুচি বা আমাদের যে নান্দনিক ভাবনা, তাকে যেমন সমৃদ্ধ করেছেন, তেমনি আমাদের যে জাতিসত্তার ব্যাপারটি, তাকেও কিন্তু শামসুর রহমান আমাদের চোখের সামনে তুলে ধরতে পেরেছেন তার কবিতার ভেতর দিয়ে। এবং আমাদের কাব্যরুচি বা সাহিত্য রুচি, তারও কিন্তু নির্মাণ ঘটেছে শামসুর রহমানের হাতে। এই অর্থে যে তারা যখন শুরু করেছিলেন সেই 50-এর দশকে, তখন কিন্তু আমাদের বাংলাদেশের কবিতার কেবল যাত্রা শুরু। এবং সেই সময়ে শামসুর রহমান যখন কাব্যচর্চা শুরু করলেন, এবং সঙ্গে অবশ্যই আমি বলবো যে শহীদ কাদরী এবং আল মাহমুদ এরা আছেন, কিন্তু রহমান ভাই আমি নিঃসন্দেহে বলবো যে একেবারে মৃত্যু পর্যন্ত তিনি বাংলাদেশের কবিতাকে এক অর্থে নেতৃত্ব দিয়ে গেছেন। আচ্ছা। এবং সেটা কোন অর্থে? একটা হচ্ছে আমি বলেছি যে কাব্যরুচির অর্থে। কাব্যরুচির অর্থে এই অর্থে যে কবিতার ভাষা সময়ের সময় পাল্টায়, এবং পাল্টাতেই হয়। যদি আধুনিক কবিতার শুরুটা দেখি 30-এর দশকে, তারপরে যখন 40-50 এসে পৌঁছলো, তখন কিন্তু একটা নতুন ধরনের কাব্য ভাষার সন্ধান করছিলেন কবিরা, এবং কাব্যরুচিরও। সেই সময় কিন্তু দেখা গেল যে 30-এর কবিতার হাত ধরেই অনেকটা 30-এর কবিতার ঠিক সরাসরি প্রভাব নয়, কিন্তু তাদের যে আধুনিক মনন এবং চিন্তা চেতনা, ভাবনা, অনুভূতি, সেগুলোকে গ্রহণ করে 50-এর কবিরা কবিতা লেখা শুরু করলেন। এটা একটা হয়েছিল পশ্চিমবাংলায়, সেখানে করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি, তারপর উৎপল কুমার বসু এরা। আর বাংলাদেশে শামসুর রহমান, শহীদ কাদরী, আল মাহমুদ এবং সৈয়দ শামসুল হক, এরা কিন্তু নতুনভাবে কাব্যচর্চা শুরু করলেন। এবং এটা মনে রাখতে হবে যে তখন কিন্তু বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়েছে, অর্থাৎ একটা নতুন মানে একটা রাষ্ট্র বলবো না, কিন্তু একটা প্রদেশের জন্ম হচ্ছে, যেটা একেবারেই মানে যে বাংলাদেশ ছিল সেই দ্বিখণ্ডিত বাংলাদেশের একটা অংশ পূর্ব পাকিস্তান। এবং বাঙালি জাতিসত্তার শুরুটাও কিন্তু তখনই 1952 সালে ভাষা আন্দোলন হলো। এবং যে নেতৃত্ব দেওয়াটা কবির, যে আপনি বলেছেন একদম মৃত্যুর দিন পর্যন্ত উনি নেতৃত্ব দিয়ে গেছেন, কবিতা লিখেছেন, সেখানেও কিন্তু খুব মানে সহজ ছিল না বিষয়টা। উনি নিজেই বলেছেন যে কবির জীবন পুষ্পছায়া পথ না, এখানে পেরেক বেছানো থাকে। হ্যাঁ, এখানে এটা কুসুমাস্তীর্ণ নয়, অর্থাৎ খুব সহজে যে কবি তার পথগুলোকে পথ পরিক্রমা করবেন তা কিন্তু নয়। তার কারণ হলো যে এইটাই, যে কবি কিন্তু জাতির কণ্ঠস্বর হয়ে ওঠে। উনি বলেছেন তৃতীয় বিশ্বের কবিদের এক ধরনের সংকট থাকে, সেটা হচ্ছে দায়িত্ববোধ থাকে। দায়িত্ববোধ, ওই দায়িত্ববোধটাই বলছিলাম, যে জাতির একটা নির্মাণের ভূমিকা তাকে নিতে হয়, জাতির পথপ্রদর্শক হতে হয়। এবং জাতিগতভাবে আমাদের বাংলাদেশের, আমরা রাজনৈতিকভাবে কিন্তু খুব সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। কারণ আমরা তখন 71-এর ভাষা আন্দোলন হলো, তারপরে 69-এর গণ আন্দোলন হচ্ছে, এরপরে 71-এর মুক্তিযুদ্ধ হবে। এর ভেতর দিয়ে কারা আমাদেরকে পথ দেখাবেন, কারা সাধারণ মানুষকে পথ দেখাবেন জাতিগতভাবে? এক হচ্ছে রাজনীতিবিদরা, তাদের পথ একরকম, কিন্তু আরেকটা হচ্ছে সাহিত্যিকদের কাজ, যে তারা জাতিকে দেখাবেন পথ, যে আমরা কোন দিকে যাব এবং কোন চেতনার দ্বারা সমৃদ্ধ হবে বাংলাদেশের মানুষ, বা কোন চেতনার দ্বারা উদ্বুদ্ধ হবে। তখনই কিন্তু দেখা গেল যে আসাদের শার্ট লিখছেন শামসুর রহমান। এবং তারপরে দেখা গেল যে যখন হচ্ছে 21শে ফেব্রুয়ারি নিয়ে তার অসংখ্য কবিতা আছে। এবং দেখা যাচ্ছে যে যখন স্বাধীনতা যুদ্ধ হলো, সেই সময় তিনি বন্দী অবস্থায় লিখছেন যে ওই কবিতাটি, যে বাংলাদেশ, ওটা হলো যে স্বাধীনতা তুমি, স্বাধীনতা তুমি কবিতাটা লিখছেন। তার মানে দেখা যাচ্ছে যে তিনি কিন্তু সবসময়ই একটা পথপ্রদর্শকের ভূমিকা নিয়েছেন কবি হিসেবে। এবং আরেকটা জিনিস আছে আমাদের মনে পড়বে, যে 90-এর স্বৈরাচারী আন্দোলনের সময় তিনি নূর হোসেনের উপর, একদম আসাদের শার্ট থেকে নূর হোসেন, একেবারে মানে সামগ্রিকভাবে তিনি কিন্তু বাংলাদেশকে মানে রাজনৈতিকভাবে, রাজনীতিবিদরা যে পথটা দেখিয়েছেন, তিনি লেখক হিসেবে আমাদেরকে কিন্তু ফটোগ্রাফ কবিতার কথা বলি, যে কেউ যেন আমার শোকে নদীটিকে কত দ্রুত রুক্ষ চর করে দিল। হ্যাঁ, সেখানে তো দেশ আছে। হ্যাঁ, মানে সামগ্রিকভাবে শামসুর রহমানকে ভাবতে হলে
বা আমাদের বাংলাদেশের কবিতাকেও যদি আমরা প্রধান প্রবণতা দেখি, তাহলে সেটা দেশচেতনা, মানে দেশের ভাবনা বা দেশের মানুষের ভাবনা, এই এই এবং রাজনীতি, এর বাইরে কিন্তু বাংলাদেশের কবিতা কখনোই কিন্তু খুব উল্লেখযোগ্য হয়ে ওঠেনি। এটাই প্রধান প্রবণতা। শামসুর রহমান কিন্তু আমাদের কাব্যরুচি, আমাদের রাজনৈতিক ভাবনা, সাহিত্যের ক্ষেত্রে উনি কিন্তু নেতৃত্ব দিয়েছে। এবং কবিদের এক ধরনের নির্বাসন থাকে, নবীর একটু দূরে থাকেন, কবিদের কাছে যাওয়া। শামসুর রহমান ভাই কিন্তু অনেক সহজ ছিলেন, তার কাছে সবাই যেতে পারতেন। তার প্রধান কারণ হচ্ছে যে তিনি তো খুব মানবিক একজন মানুষ ছিলেন, যে মানবিক গুণ সম্পন্ন মানুষ ছিলেন। যে কোনো তরুণ কবি যে কেবল সদ্য লিখছে, লিখতেও পারছে না, হয়তো সে জানেও না যে তার লেখাটা হচ্ছে না, তার কাছে গেলেও শামসুর রহমান কিন্তু আমি দেখেছি, আমি ব্যক্তিগতভাবে দেখেছি, আমার সঙ্গে খুব দীর্ঘদিনের সম্পর্ক ছিল। দনিবাংলা যখন কাজ করতেন, বিচিত্রা যখন তিনি কাজ করতেন, তখন প্রচুর, মানে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক ছিল এবং আড্ডা দিয়েছি প্রচুর। সেখানে রহমান ভাইকে দেখেছি যে কেউ যদি এরকম একটা একেবারেই মানে কেউ চেনে না জানে না একটা তরুণ 16-17 বছরেরও যদি হয়, যদি কবিতা নিয়ে আসতো, তিনি খুব মনোযোগ দিয়ে শুনতেন। তার বাড়িও ছিল সবার জন্য একদম উন্মুক্ত, তার অফিসও ছিল উন্মুক্ত, বাড়িও ছিল উন্মুক্ত। আমরা ওই যে আপনি তার সম্পাদনার কথা বললেন, সম্পাদক শামসুর রহমান সম্পর্কে আমরা একটু আলোচনা করতে চাই। কবিতা পরিষদের কথা আপনি বলছিলেন, সে জায়গায় আসবো। আপনি সম্পাদকের, তিনি তো দৈনিক বাংলার সম্পাদক হয়েছিলেন, বিচিত্রারও সম্পাদক হয়েছিলেন, এবং আরো একটি পাক্ষিক পত্রিকার সম্পাদক হয়েছিলেন, হ্যাঁ অধুনা। এবং আমার মনে আছে তখন বোধহয় তোমরা সব লিখছো, আমরা শুরু করেছি বা আমরা কাজ করছি, তখন করছো, আমার মনে আছে। সেই ক্ষেত্রে একটা দৈনিকের সম্পাদনা তো একরকম, আবার বিচিত্রার সাপ্তাহিক পত্রিকার আরেক ধরনের সম্পাদনা। এবং আরেকটা কাজ করতেন তিনি, বিচিত্রার কবিতা সম্পাদনা করতেন, অর্থাৎ কবিতা বাছাই করতেন এবং প্রকাশের জন্য দিতেন। অর্থাৎ তার, এবং অধুনাতেও বেশিরভাগই হচ্ছে সাহিত্যের লেখা ছাপা হতো, কবিতা এবং গল্প বা অন্য ধরনের প্রবন্ধ, এবং সেই সম্পাদনাও করেছেন। অর্থাৎ সব ধরনের সম্পাদনার কিন্তু তার অভিজ্ঞতা ছিল। একদিকে দৈনিক সংবাদপত্রের যে সম্পাদনা, যেখানে খবর প্রধান, আবার সাহিত্যের সম্পাদক, যেখানে কবিতা তিনি বাছাই করছেন এবং প্রকাশের জন্য দিচ্ছেন। তো সেই দিক থেকে আমার যেটা মনে হয়েছে, এটা তোমরা খুব ভালো বলতে পারবে যারা সাংবাদিক, যে তিনি খবরের কাগজের কেমন সম্পাদক ছিলেন দৈনিক বাংলার। তবে একটা জিনিস তো অবশ্যই বলতে হবে যে দৈনিক বাংলা একটা ঐতিহ্য নিয়ে কিন্তু শুরু করেছিল তার যাত্রাটা, এবং স্বাধীনতার পরে একটা আধুনিক দৈনিক হিসেবে কিন্তু প্রতিষ্ঠা পেয়েছিল। এবং সেই আধুনিক দৈনিকের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু শামসুর রহমান, হাসান হাফিজুর রহমান, এরা কিন্তু যুক্ত ছিলেন। এবং তার ফলে দেখা গেল যে ওই কবিতাটা, ওই পত্রিকাটি দৈনিক বাংলা অনেক পাঠকের কাছে প্রিয় হয়ে উঠছে। কবিতা পরিষদ নিয়ে যদি বলেন। কবিতা পরিষদ তো একটা সংগঠন ছিল এবং সংগঠন এখনো আছে। কবিতা পরিষদের যে কাজ, আসলে আমার যেটা মনে হয়েছে যে যতটা না কবিতার জন্য কাজ করেছে, তার চেয়ে বেশি কাজ করেছে তারা রাজনৈতিক সচেতনতা সৃষ্টিতে, মানে সাহিত্যের ভেতর দিয়ে, কবিতার ভেতর দিয়ে একটা সচেতনতা তৈরি করা। আমি এই অর্থে বলছি যে ওখানে যে ধরনের কবিতা পাঠ করা হয়, সেগুলো যে সবসময় সবাই যে মানসম্পন্ন কবিতা পড়েছে বা পড়ে তা নয়, কিন্তু কবিদের একটা সম্মিলিত একটা উদ্যোগ এবং কবিদেরকে একসঙ্গে করা, এবং তারপরে রাজনৈতিক সংকটের জন্যে, সংকটের মুহূর্তে তাদের যে কণ্ঠস্বর, সেটাকে উচ্চকিত করে পাঠকের কাছে পৌঁছে দেয়া, জাতির কাছে পৌঁছে দেয়া, এই কাজটা করেছে। যেমন কবিতা দিয়ে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, হ্যাঁ ওইখানে আমি আসছিলাম, যে কবিতা দিয়ে দেখা গেল যে স্বৈরতান্ত্রিক সময়ে, অর্থাৎ যে সময়টা একটা সামরিক শাসন চলছে, বা সামরিক শাসন না হলেও সামরিক শাসকরা শাসন করছেন, এরকম মুহূর্তে কিন্তু কবিতা পরিষদের ভূমিকাটা ছিল রাজনৈতিকই, যে তারা ওই স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং কবিদেরকে সংগঠিত করেছে, সারা দেশব্যাপী তারা সংগঠিত করেছে কবিদেরকে, এবং কবিরা সোচ্চার হয়েছে। অর্থাৎ লেখকরা যে সোচ্চার হতে পারে, কবিরা যে সোচ্চার হতে পারে জাতিগত সংকটের সময়, সেই সময়ে কিন্তু শামসুর রহমান কবিতা পরিষদের নেতৃত্ব দিয়েছেন। এবং উনি বিভিন্নভাবে উনি আক্রান্ত হয়েছেন, মৌলবাদীদের আক্রান্ত হয়েছেন। উনি বলেছেন যে বাংলাদেশের মানুষ ধর্মভীরু, কিন্তু ধর্ম নিয়ে ব্যবসাটা উনি কখনো সমর্থন করেননি। শামসুর রহমানের পারিবারিক দিকটা যদি দেখো, যেটা তার আত্মজীবনীতে আছে, তার বাবা এবং মা এবং পরিবার প্রচন্ডভাবে কিন্তু একটা ধর্মভীরু বা ধর্মের প্রতি যারা সংবেদনশীল, হ্যাঁ অনুরক্ত, সংবেদনশীল একটা পরিবারের সন্তান তিনি, এবং ওই পরিবেশে কিন্তু মানুষ হয়েছেন। তার পক্ষে এটা খুবই স্বাভাবিক, এবং একই সঙ্গে কিন্তু তিনি একজন আধুনিক মানুষ,
আধুনিক ইউরোপীয় শিক্ষা এবং ইংরেজি শিক্ষায় শিক্ষিত, একই সঙ্গে সঙ্গে আধুনিক ভাবনা চিন্তাগুলো তার ভিতরে কাজ করছে। এবং আমার মনে আছে যে রামন ভাই কথা প্রসঙ্গে বলতেন যে তার প্রিয় মতাদর্শ হচ্ছে গণতন্ত্র, মানবতা আর হচ্ছে মার্ক্সবাদ। এই মার্ক্সবাদ, মানবতা এবং গণতন্ত্র, এই তিনটি আদর্শের প্রতি কিন্তু তার একটা ঝোঁক ছিল, বা এটাকে বিশ্বাস করতেন তিনি, এই তিন আদর্শে বিশ্বাস করতেন। এবং সেই জন্য দেখা গেল যে তিনি তার পারিবারিক ঐতিহ্যের কারণে এবং নিজে ব্যক্তিগতভাবেও একটা মুসলিম পরিবার থেকে এসেছেন, সেই কারণে তিনি কখনোই কিন্তু ধর্ম বিদ্বেষী ছিলেন না। তিনি যেটা ছিলেন সেটা হচ্ছে ধর্মের যে ব্যবহারটা, সেটা আধুনিক কোনো সমাজে ধর্মের ব্যবহার হতে পারে না। কারণ হলো যে ধর্ম ব্যক্তিগত ব্যাপার মনে করতেন তিনি, এবং আমরা অনেকেই মনে করি যে আধুনিক কালে যে ধর্ম আসলেই কিন্তু ব্যক্তিগত ব্যক্তিগত আচরণের ব্যাপার। কিন্তু রাষ্ট্রীয়ভাবে এই যে মতাদর্শগুলি, যে সাম্যবাদ, মার্ক্সবাদ যেটাকে উনি বলতেন, গণতন্ত্র, এর প্রতিষ্ঠা হওয়া দরকার, তার পক্ষে তিনি বলতেন। ফলে হয়েছে কি, এই যে গণতন্ত্রের কথা বা মার্ক্সবাদের কথা বা সাম্যের কথা কিংবা একটা শোষণ মুক্ত একটা সমাজের কথা তিনি যে বলতেন, গণতান্ত্রিক সমাজের কথা যে বলতেন, স্বৈরাচার মুক্ত একটা সমাজের কথা বলতেন, সেই জন্যই কিন্তু যারা তার বিরুদ্ধে কথা বলেছে তারা কিন্তু এই মতাদর্শের কারণেই তাকে আক্রমণ করেছে। আমরা যারা, আমি ওই জায়গা থেকে একটু যেতে চাই যে আমরা যারা এটা রাজনৈতিকভাবে তিনি যেহেতু ওই মৌলবাদী রাজনীতিতে বিশ্বাস করতেন না, সেজন্যই আক্রান্ত হয়েছে। আমরা যারা রহমান ভাইয়ের কাছে গিয়েছি, দূর থেকে দেখেছি, একসঙ্গে কাজ করেছে, যেভাবে কাজ করেছি, আমরা রহমান ভাইয়ের যে রোমান্টিকতা নিয়ে যদি কথা বলি, উনি তো সবসময় আমরা তাকানো, ওনার অবয়ব সবই তো খুবই রোমান্টিক। এবং আমার সঙ্গে মৃত্যুর কয়েকদিন আগে পর্যন্ত আমি একটা সাক্ষাৎকার নেওয়ার সৌভাগ্য হয়েছিল। উনি বলেছেন যে আমি তো এখনো প্রেম করি, টেলিফোনে কেউ একজন আমার সঙ্গে এখনো কথা বলে। রাহুল ভাই আমাদের সঙ্গে ওরকম একটা ব্যক্তিগত সম্পর্ক আমার সঙ্গে ছিল, এবং বলতেন হ্যাঁ যে আমি সবসময়, জানো, প্রেম না হলে কোনো কবি বাঁচে না। একেবারে স্পষ্ট বলতেন যে প্রেম যদি না থাকে তাহলে কোনো কবি বাঁচে না। তাহলে আমি কেন প্রেম করব না? আমার প্রেমের ভেতর দিয়ে তো আমি মানুষকে অনুভব করি, বা একজনের সত্তাকে অনুভব করি, এবং সেই সঙ্গে সঙ্গে জাতিকে অনুভব করি। আমার প্রেম তো শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক থাকে না। এবং তার কবিতাতেও লক্ষ্য করবে যে ব্যক্তিকেন্দ্রিক প্রেমকে, হ্যাঁ, কি করে থাকবো নির্বাক, তারায় তারায় রটিয়ে দেব আমি তোমার, তুমি আমার। হ্যাঁ, এবং এখানে ব্যক্তিক প্রেম, কিন্তু পরে দেখা যাচ্ছে যে এই ব্যক্তিক প্রেমই একটা স্বদেশ প্রেমের দিকে ঝুঁকে পড়েছে। এবং এইভাবেই কিন্তু কবিরা দেখেন প্রেমকে। এবং শামসুর রহমান একটা জাগতিক প্রেম বা বাস্তবের প্রেম, তার সঙ্গে সঙ্গে স্বদেশিকতা, স্বদেশ প্রেম, এটা কিন্তু একসঙ্গে মিশিয়ে দিয়েছেন। আমরা রহমান ভাইকে নিয়ে কথা বলছিলাম, আমরা জীবনানন্দ দাশ নিয়ে কথা বলতে চাই। গতকাল তার মৃত্যুদিন ছিল, এবং শামসুর রহমানের কথা যদি বলি, উনি বলেছেন 30-এর দশকের কবিতার মধ্যে উনি কার প্রতি বেশি অনুরক্ত, উনি বলেছেন জীবনানন্দ দাশের প্রতি। আজকে আমরা হেমন্ত রাতে কথা বলছি, উনিও স্মরণ করেছেন সুবিনয় মুস্তাফির কথা মনে পড়ে হেমন্ত রাতে। আমরা হেমন্ত রাতে স্মরণ করছি জীবনানন্দ দাশকে। এই ওনার যে মৃত্যু এখনো রহস্য কি কেটেছে? মানে কুয়াশা থেকে আমরা বের করে আনতে পেরেছি ওনার মৃত্যুর কারণ? আসলে জীবনানন্দ দাশ যখন মারা যান, যে ট্রামের ধাক্কায় যখন তার মৃত্যু হয়, তখন কিন্তু কেউ কাছাকাছি কোনো লেখক উপস্থিত ছিলেন না, বা কেউ এমন কোনো প্রত্যক্ষদর্শী ছিলেন না যিনি জীবনানন্দ দাশের খুব পরিচিত। ফলে একটা ব্যাপার হচ্ছে যে তিনি আত্মহত্যা করেছিলেন নাকি তার মৃত্যুটা দুর্ঘটনাজনিত, এটা নিয়ে একটা রহস্য আছে। এবং এর রহস্যের আরেকটা কারণ হচ্ছে যে জীবনানন্দ দাশ কিন্তু তার মৃত্যু এরকম হতে পারে, এরকম একটা অকাল মৃত্যু হতে পারে, তার কিন্তু একটা বিবরণ তিনি আগে একবার দিয়েছেন, বলেছেন কাউকে একজনকে দুজনকে এরকম উনি বলে গেছেন যে এরকম একটা, মানে স্বপ্নে দেখেছেন কিংবা আচ্ছন্নতার মধ্যে দেখেছেন, এরকম একটা কথা বলেছিলেন। এবং সেই জন্য অনেক সময় মনে করা হয় যে তার হয়তো এটা আত্মহত্যা ছিল, যেহেতু আগে থেকেই তার ভিতরে একটা আচ্ছন্নতা কাজ করছিল মৃত্যু নিয়ে। এবং সেই কারণে অনেকে মনে করেন যে আত্মহত্যা প্রবণতা যেটা বলি আমরা, হ্যাঁ, মানে সেরকম একটা কিছু ভর করেছিল না জীবন দাশের উপর, কিংবা জীবনের প্রতি কোনো বিতৃষ্ণা কি কখনো তার উপর ভর করেছিল। নিঃসঙ্গতার কথা, নিঃসঙ্গতার একটা, হ্যাঁ, নিঃসঙ্গতার কারণ ব্যাপার আছে, কিন্তু জীবনানন্দ দাশ কিন্তু নিঃসঙ্গ কবি নন, নিঃসঙ্গতারও কবি নন। আসলে ব্যক্তিগত জীবনে বা পারিবারিক জীবনে তার এক ধরনের নিঃসঙ্গতা ছিল, বিশেষ করে তার স্ত্রীর সঙ্গে সম্পর্কটা খুব টানাপোড়েনের ভেতর দিয়ে যাচ্ছিল বলে অনেকে মনে করেন, এবং তার কারণে তার ভিতরে হয়তো এক ধরনের নিঃসঙ্গতা ছিল। যেমন দেখেছে যে উনি খুবই জ্বরে কাতর, খুবই মানে, কিন্তু ওনার স্ত্রীকে উনি বলেননি যে উনি জ্বর এসছে। হ্যাঁ, মানে দূরত্ব ছিল। অনেকেই মনে করেন যে স্ত্রী লাবণ্য দাসের সঙ্গে তার একটা দূরত্ব ছিল, যদিও লাবণ্য দাসের আমি পরবর্তীকালে তার
জীবনানন্দ দাশ সম্পর্কে লেখা পড়েছি। হ্যাঁ, হ্যাঁ, লেখাগুলো সেখানে থেকে- সেখানে কিন্তু না, সেখানে সেখানে বর্ণনা কিন্তু- করেছেন সেখানে। না, সেখানে কিন্তু ওইটা আছে, কিন্তু তার সঙ্গে সম্পর্ক যে খারাপ ছিল সেটা তিনি বলতে তো পারেন না। হ্যাঁ, বলতে সেটা তো পারেন বলেননি, সেটা বলেননি। কিন্তু একটা দূরত্ব ছিল, এটা আরেকটা কারণে বোঝা যায়। আমি যদি এই ঘটনাটা বলি তো বুঝতে পারবে। সেটা হলো জীবনানন্দ দাশের ওই ট্রামে আঘাত পাওয়ার পরে তাকে শম্ভুনাথ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আসলে জীবনানন্দ দাশই বলেছিলেন যে আমাকে শম্ভুনাথ হাসপাতালে ভর্তি করে দাও, এবং 7 দিন সেখানে প্রায় তিনি ছিলেন অচেতন অবস্থায়, এবং তার তো চেতনা আর ফেরেনি, ওইভাবে মৃত্যুর হয় তার। এবং 7 দিনেও কিন্তু ভূমেন্দ্র গুহ যে বর্ণনা দিচ্ছেন, মৃত্যুর বর্ণনা দিচ্ছেন, তিনি কিন্তু ভূমেন্দ্র গুহ কিন্তু তখন কলকাতায় এক মেডিকেলের ছাত্র, একজন মানে পড়াশোনা করছে, এবং তারা খুব জীবনানন্দ দাশের অনুরাগী ছিলেন। সে এবং তার সহপাঠী বন্ধুরা, তারা কেবল মেডিকেল কলেজে পড়ছে ফাইনাল ইয়ারে, তারা ওই শম্ভুনাথ হাসপাতালে ওই জীবনানন্দ দাশকে কিন্তু দেখাশোনা করেছেন ওই 7টা দিন পালাক্রমে, ওর বন্ধুরা। সেইখানে ভূমেন্দ্র গুহ বলছেন যে জীবনানন্দ দাশ, লাবণ্য দাস একদিনও আসেননি, মানে জীবনানন্দ দাশকে দেখতে। হ্যাঁ, তো এটা একটা বিশাল ঘটনা, এবং ভূমেন্দ্র গুহর বর্ণনার মধ্যে নেই যে লাবণ্য দাস এসছেন, এবং লাবণ্য দাসের সঙ্গে যে তার সম্পর্কটা খুব টানাপোড়েনের ভিতর দিয়ে যাচ্ছিল জীবনানন্দ দাশের, এবং সেটা কিন্তু এই ঘটনা যেমন বোঝা যায়, আরো 2-3টি ঘটনা আছে যেগুলো ভূমেন্দ্র গুহ বলেছেন। জীবনানন্দ দাশকে কিন্তু আমরা আবিষ্কার করতে দেরি করেছি, অনেক দেরি করেছে এই অর্থে যে একমাত্র জীবনানন্দ দাশকে প্রাথমিকভাবে বুঝেছিলেন বুদ্ধদেব বোস, কিন্তু তারপরেও অনেকে কিন্তু বুঝতে পারেননি। এবং কিন্তু যখন বুঝলো বাঙালি লেখকরা এবং কবিরা, সেটা হলো 60-এর দশকে এবং 50-এর দশকে। এই যে বললাম যে কৃত্তিবাসের যে মানে 50-এর ওখানকার যারা কবি, সুনীল, শক্তি, এরা যখন কবিতা চর্চা শুরু, কৃত্তিবাস গোষ্ঠী, এবং পরে হাংরিরা, এবং এইখানে শামসুর রহমান এবং এই আল মাহমুদ, শহীদ কাদরী, এরা কিন্তু আবিষ্কার করলেন প্রায় কাছাকাছি সময় আবিষ্কার করলেন। এবং যখন আবিষ্কার করলেন তখন কিন্তু তারা বুঝতে পারলেন যে জীবনানন্দ দাশ, মানে তাদের মতে, এবং এখনো আমিও মনে করি যে জীবনানন্দ দাশ আসলে রবীন্দ্রনাথের পরে জীবনানন্দ দাশ, এবং রবীন্দ্রনাথ শুরু করেছিলেন, জীবনানন্দ দাশ সেটাকে পূর্ণতা দিলেন, এবং আমরা তার কাছ থেকে গ্রহণ করে এখন কবিতা লিখছি এবং উল্লেখযোগ্য হয়ে উঠেছে জীবনানন্দ দাশকে। আচ্ছা, তো আমি যে কথাটা বলছিলাম যে এই যে মানে এখনো কিন্তু জীবনানন্দ দাশ কিন্তু তরুণ কবিদের প্রতিদ্বন্দ্বী। তারা কিন্তু সবসময় ভাবে যে আমার সামনে জীবনানন্দ দাশ আছে এবং আমাকে অতিক্রম করতে হবে তাকে, এবং সেটা অতিক্রম করে চলেছেন। জীবনানন্দ পাঠ শুনতে শুনতে এই পর্ব শেষ করতে, যে পাঠটা আমি করছি সেই জায়গাটা হচ্ছে যে জীবনানন্দ দাশকে আমরা মনে করি যে তিনি নিঃসঙ্গতার কবি, তিনি হয়তো অবক্ষয়ের কবি, কিন্তু এটা একেবারেই সত্য নয়। এবং জীবনানন্দ দাশ দেখেছেন দুই দিকেই, একদিকে দেখেছেন জরা, মৃত্যু, ক্ষয়, আবার আরেকদিকে কিন্তু জীবনের কথা বলেছেন। যেমন একটা কবিতা আছে, মানুষ মেরেছি আমি, তার রক্তে আমার শরীর ভরে গেছে, পৃথিবীর পথে এই নিহত ভ্রাতার ভাই আমি, আমাকে সে কনিষ্ঠের মতো জেনে তবু হৃদয়ে কঠিন হয়ে বধ করে গেল, আমি রক্তাক্ত নদীর কল্লোলের কাছে শুয়ে অগ্রজ প্রতিম বিমূঢ়কে বধ করে ঘুমাতেছি। এবং এখানে দেখো তিনি কিন্তু বলছেন যে মানুষ মেরেছে আমি, আমার রক্তে শরীর ভরে গেছে। এই যে মানুষের যে তার নিজেকে যে বিনষ্ট করে, সেই কথাটা কিন্তু জীবনানন্দ দাশ সেই সময় ভেবেছেন, আজও কিন্তু তা আছে। এবং সেখানে আপনি যেটা বলছিলেন একটা জায়গায় আছে, দেখো একটা জায়গায় আছে, সেটা হচ্ছে যে মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন জন্মেছে, না এলেই ভালো হতো অনুভব করে, এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি। অর্থাৎ জীবনানন্দ দাশ একদিকে বলছেন যে আমি এই যে জীবনটা, এটা যেমন কষ্টের এবং আমার কাছে মানে মনে হচ্ছে যে যন্ত্রণার, আবার একই সঙ্গে সঙ্গে গভীরতর লাভ হলো সেসবও বুঝেছে। মানুষের কাছে কিন্তু তিনি বলছেন মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে এবং শামসুর রহমান ভাই এবং জীবনানন্দ দাশকে যেখানে মিলাতে চেয়েছেন প্রকৃতির কথা, বাংলার কথা, এবং সেখানে কিন্তু মানুষের কথা এবং মানবতার কথা, এবং জীবনানন্দ দাশ বলেছেন কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্মা জলাঙ্গিরে দেয় অবিরল জল, এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুন বাংলাদেশ। জীবনানন্দ দাশ, শামসুর রহমান, তারই ধারাবাহিকতা এখন যে কবিতা চর্চা হয়, এখনকার কবিরা কতটা তাদেরকে অনুসরণ করে চলেন বা তাদের দ্বারা প্রভাবিত। জীবনানন্দ দাশের একটা বড় ব্যাপার ছিল যেটা, সেটা হচ্ছে যে জীবনকে সামগ্রিকভাবে দেখা এবং সময় চেতনাটা মানে হচ্ছে যে সময়ের মধ্যে আমরা আছি, যে বিংশ শতাব্দীর যে সংকটময় মুহূর্তগুলো আমরা অতিক্রম করছি, সেটা বৈশ্বিকভাবে এবং স্থানীয়ভাবে বা রাষ্ট্রীয়ভাবে
আমরা তো সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা সাম্রাজ্যবাদের পতন হয়েছে এবং গণতান্ত্রিক ধারার মধ্যে এসছে পৃথিবীর দেশগুলো, এটা এবং এখন বিশ্বায়নের মধ্যে আছে। এই যে বৈশ্বিক অবস্থা, সেই অবস্থাকে কিন্তু প্রথম উপলব্ধি করেছিলেন জীবনানন্দ দাশ, এবং সেখানে কিন্তু তিনি স্পষ্টই বলছিলেন যে বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তার কিছু কবিতা আছে, 2-3টি কবিতা আছে যেখানে তিনি ওই সংকটগুলোকে খুব ভালোভাবে উপলব্ধি করেছিলেন এবং সেটা চিহ্নিত করেছিলেন তার কবিতার ভেতর দিয়ে। এবং এই যে সময় চেতনাটা, এই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখনকার কবিরা যখন কবিতা লিখছেন তখন দেখা যায় যে এই সময়ের কথাটাই তারা বলতে চান, যে এই কোন সংকটের মধ্যে দিয়ে চলেছি এবং সম্ভাবনা কোথায়, আমাদের জীবনের সম্ভাবনা সংকট থেকে উত্তরণের, হ্যাঁ, উত্তরণের সম্ভাবনার দিকগুলো কোথায়, সেইখানে কিন্তু জীবনানন্দ দাশই হচ্ছেন তাদের কাছে মানে প্রধান অনুসরণের বিষয় হয়ে উঠছে। কিন্তু মনে রাখতে হবে যে কবিতা মানে কোনো কবি কিন্তু পুরো অনুসরণ করেন না, মানে অন্য কবিকে অনুসরণ করলে তো তার নিজস্বতা থাকে না, সেই অর্থে অনুসরণ করেন না, কিন্তু করেন তার ভাবনাকে বা ভাবকে বা চিন্তাকে। সেই দিক থেকে জীবনানন্দ দাশের যে অগ্রসর ভাবনাটা ছিল তাকে আমাদের এখনকার তরুণ কবিরা কিন্তু অনুসরণ করে এবং সামগ্রিকভাবেই, সামগ্রিক অর্থেই কিন্তু সেটা করে। যেমন একদিকে জীবনানন্দ দাশ যেমন বিশ্বযুদ্ধ কিংবা সমকালীন ভারতবর্ষের যে সংকট, মানুষের যে সংকট, নাগরিক সংকট, সেগুলোকে যখন উপলব্ধি করেছেন, সেই সংকটগুলো এখনো আছে। এবং সাম্রাজ্যবাদের যে মানে সংকটগুলি দেশে দেশে, বিশেষ করে আমরা বেশ কিছু জায়গায় দেখি, যেমন মধ্যপ্রাচ্যে আছে কিংবা ইরাক, ইরানে, এইসব জায়গায় যে আছে, আফগানিস্তানে আছে, সেই সংকটগুলো কিন্তু তিনি, ওই বৈশ্বিক সংকটগুলো কিন্তু তিনি চিহ্নিত করেছিলেন এবং সেই কথাগুলো কিন্তু তিনি বলেছেন। এবং তার কবিতায় কিন্তু খুব রূঢ়ভাবে, জীবনানন্দ দাশের কবিতায় কিন্তু রূঢ়ভাবে এই কথাগুলি আছে যে মানে আমরা, আমাদের মানুষের জীবন আজ বিপন্ন। এই বিপন্নতার ছবি এবং একাকিত্ব, নিঃসঙ্গতার ছবি আমাদের কবিদের মধ্যে কিন্তু, মানে তরুণ কবিদের মধ্যে কিন্তু এটা চলে আসছে। এবং একই সঙ্গে জীবনানন্দ দাশ তো শুধু এই মানে নিঃসঙ্গতার কবি বা রাজনৈতিক সংকট বলি কিংবা সামাজিক সংকট বলি, ব্যক্তি সংকট বলি, তার কবি ছিলেন না। তিনি একই সঙ্গে কিন্তু তিনি লিখছেন এই যে বনলতা সেনের মতো কবিতা লিখছেন, কিংবা লিখছেন যে ইতিহাস, আকাশলীনা আছে। তারপরে ধরো একটা কবিতা আছে খুবই সুন্দর, যে ইতিহাস খুললেই শোনা যায় শত শত জল ঝর্ণার ধ্বনি। তার মানে ইতিহাসের কেউ যদি আমরা টেনে আনি তাহলেও দেখা যাবে ওখানে জীবনের ইতিবাচক দিকগুলি ওখানে আছে। তো সেই জন্য এখনকার তরুণ কবিরা কিন্তু সেই দিক থেকে এই জীবনানন্দ দাশকেই অনুসরণ করেন। এবং সবচেয়ে বড় যে জিনিসটি এখনকার তরুণ কবিদের মধ্যে আমি দেখি, সেটা হচ্ছে যে কাব্য, যে ভাষা, কবিতার যে ভাষা, সেই ভাষাটা, হ্যাঁ, মানে সেই ভাষাটা খুব আধুনিক এবং চিত্রকল্পময়, যেটা তুমি বললে, এবং ইমেজ প্রধান। এই উৎপল কুমার বসুর কথা বললাম, তিনি তো স্পষ্ট বলেছেন যে আমরা ইমেজের ব্যবহারের ভেতর দিয়েই আধুনিক হয়ে উঠছি। এই এখনকার আধুনিক কবিরা কিন্তু, বা তরুণতর আধুনিক কবিরাও কিন্তু এই ইমেজ প্রধান সংবেদনশীল কবিতাই রচনা করছেন, যেখানে অনুভূতি কথাটাই বড়, যেখানে রাজনৈতিক বিবরণ বড় নয়, মানে বক্তব্য প্রধান নয়, কিন্তু ইমেজ প্রধান। এই যে অনুভূতিকে জাগিয়ে তোলে, এই ধরনের ইমেজ নির্ভর কবিতাই কিন্তু লিখছে এখনকার তরুণ কবিরা। সেই জন্য আমি মনে করছি যে, এবং দেখবে যে জীবনানন্দ দাশের পরে আরো কয়েকজন এসছেন যারা ইমেজ প্রধান কবি, তার মধ্যে উৎপল কুমার বসুর কথা বললাম, শক্তি নিজে একজন, শক্তি চট্টোপাধ্যায়, তারপরে বিনয় মজুমদার একজন। এরা কিন্তু এই জীবনানন্দ দাশকে কিন্তু অনুসরণ করেছেন এবং সেই ধারাতেই এখনকার তরুণ কবিরাও কিন্তু কাব্য শৈলী বলি কিংবা কাব্য ভাবনা বলি আর অনুসরণ করেন। আর শামসুর রহমানও কিন্তু তাই। শামসুর রহমানের কিন্তু ওই যে রাজনৈতিক ব্যাপারটি এসেছিল, এবং একই সঙ্গে সঙ্গে কবিতার যে ভাষা। আমি আরেকটা জিনিস এখানে বলি, সেটা হলো শামসুর রহমান কিন্তু আমাদের কবিদের, পরবর্তীকালের কবিদের কিন্তু কাব্য ভাষাও কিন্তু তার মাধ্যমে আমরা পেয়েছি। অর্থাৎ আধুনিক মানে মুখের যে ভাষা, নাগরিক যে ভাষা, মানে মুখের যে আমরা বলি, যে ভাষায় কথা বলি, সেই ভাষায় কবিতা লেখার সূত্রপাত কিন্তু শামসুর রহমানদের হাতে আমাদের দেশে। এবং সেই দিক থেকে যদি বলি যে ও এই ভাষাটাও আবার পেয়েছিলেন কিন্তু মানে জীবনানন্দ দাশ এবং 30-এর কবিদের কাছ থেকে। এবং এই ধারাবাহিকতা যদি দেখো যে পরম্পরা চলছে, যে রবীন্দ্রনাথের যদি বলি আমার সোনার বাংলা, জীবনানন্দ দাশের যদি বলি রূপসী বাংলা, এবং এখনকার শামসুর রহমানের যে বাংলাদেশ নিয়ে যে কবিতা, সেগুলোকে যদি আমরা এক সূত্রে গ্রথিত করি বা এক সূত্রে বাঁধি, তাহলে দেখবে একটা ধারাবাহিকতা আছে, যে বাঙালি সংস্কৃতি, বাঙালি জীবনযাপন এবং বাঙালির যে অনুভূতি, তার কথাই কিন্তু এরা বলেছেন। আমরা স্যার যে অনুষ্ঠান শেষ করব, আপনি যদি একটা কবিতা দিয়ে, জীবনানন্দ দাশের কবিতা দিয়ে শেষ করি। জীবনানন্দ দাশের কবিতা দিয়ে যদি, এবং এখানে এই কবিতাটা খুব বিখ্যাত কবিতা, সবাই জানে।
অদ্ভুত আধার এক এসেছে এই পৃথিবীতে আজ, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই। পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা, শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। অর্থাৎ লক্ষ্য করো যে যাদের মনে কোনো প্রেম নেই, প্রীতি নেই, তারাই আজকে পৃথিবী চালাচ্ছে। আরেক দিকে বলছেন, হ্যাঁ, আরেক জায়গায় বলছেন যে যাদের মানুষের প্রতি গভীর আস্থা আছে, মহত্ব আছে, সত্য এবং সুন্দরের পথে যারা চলছেন, শিল্পের সাধনা যারা করছেন, তারা শকুন ও শেয়ালের খাদ্য আজ। তাদের হৃদয় শকুন ও শেয়ালের খাদ্য আজ। তার মানে মানুষের যে শুভবোধ, মানুষের যে শুভবোধের যে মানুষ, সেই শুভবোধ সম্পন্ন মানুষ কিন্তু আছে প্রাসঙ্গিক আক্রান্ত বা সংকটে পড়েছে। আজকে এই কবিতা আমরা যদি বিশ্ব মানচিত্র দেখি সেখানে কতটা প্রাসঙ্গিক। এরপরে আর কি বলার আছে? এই কথা কিছু বলার নাই, আমরা বলতে চাই না। আমরা দুজনের প্রতি আমরা শ্রদ্ধা রেখে আমরা আজকে অনুষ্ঠান শেষ করতে চাই। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে আলোচনায়, কবিতা নিয়ে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আজকে সময় সংগ্রাম দেখাবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।